২৪-এর গণ অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল আমূল বদলে যাবে দেশের স্বাস্থ্য খাত। প্রত্যাশা অনুযায়ী বেশ কিছু প্রতিশ্রুতিও শোনা গেছে। গঠন করা হয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, যদিও সেই কমিশন এখনও তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে পারেননি। সঙ্গে রয়েছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের বড় বিনিয়োগের প্রতিশ্রুতি। সব মিলে গত ৮ মাসে কতটা পথ এগুলো স্বাস্থ্য খাত, সে নিয়ে আজকের এখন প্রকাশ নাম দিয়েছি স্বাস্থ্যের রিপোর্ট কার্ড। আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর, স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই অধ্যাপক সায়েদুর রহমান আপনার কাছে জানতে চাইব যে চীনের অর্থায়নে যে 3টি হাসপাতাল হবে এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকে দাবি করা শুরু করেছেন যে আমার জেলায় করা হোক। আসলে এটি কোথায় হবে, কোন ধরনের হাসপাতাল হবে, এতে আমাদের কেমন লাভ হবে, একটু যদি বিস্তারিত বলেন। যে আপনার কাছে তো সব থেকে বেশি তথ্য থাকার কথা এখন। ধন্যবাদ। আসলে এই বিনিয়োগের প্রশ্নটা এখানে দুই ধরনের বিষয় আছে আসলে চীনের সঙ্গে। একটা হচ্ছে তাদের ফ্রেন্ডশিপের সিম্বল হিসেবে ওনারা একটা হাসপাতাল করবেন, আর বাকি জায়গাগুলোতে বিনিয়োগ করবেন। তো ফ্রেন্ডশিপ হসপিটালটাকে আসলে যেভাবে এখন পর্যন্ত আমরা ভাবা হচ্ছে সেটা হচ্ছে যে ওই হাসপাতালকে কেন্দ্র করে একটা স্বাস্থ্য হাবের মতো গড়ে তোলার চেষ্টা করা হবে। যে মানে একটা হসপিটাল না, শুধুমাত্র সিটির মতো গড়ে তোলা হবে। ওইটা হচ্ছে ফ্রেন্ডশিপ হসপিটালটাকে সেন্টার করে। আর বাকি দুটো জায়গাতে এখন পর্যন্ত প্রস্তাবটা এরকম, কিন্তু সেই ক্ষেত্রে আসলে আমাদেরকে সম্ভাব্যতা যাচাই করে আমরা এই খুব বড় হাসপাতাল এক লোকেশনে, এই ব্যাপারটার সঙ্গে আমরা সবাই মানে এখনও এটা একমত না। মানে 1000 বেডের হাসপাতালে যে পরিমাণ ক্যাচমেন্ট থাকে তাতে আসলে এটা খুব ফাংশনাল হয়। তার চেয়ে আমাদের দেশের কনটেক্সটে যেহেতু খুবই ডেন্সলি পপুলেটেড, আমাদের আসলে 500 থেকে 700 বেডের হলে পরে ভালো হয় বলে আমরা মনে করি। তো সেটা আসলে এখনও এই পর্যায়ে আলাপটা ওই জায়গায় পর্যন্ত যায়নি। তো আমরা যেটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে যে ঢাকায় আমাদের মিরপুর, শাহজাহানপুর, এবং এক্ষেত্রে বলা ভালো যে আমাদের হসপিটালের কাজ শুরু করার জন্য জমির অ্যাভেলেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। সো ঢাকাতে আমাদের জন্য, চট্টগ্রামের জন্য ইতিমধ্যেই জমি দেখা হয়েছে। আর উত্তরবঙ্গে আসলে একটা ফ্রেন্ডশিপ হসপিটালটা সম্ভব উত্তরবঙ্গে একটা হাবের মতো করার চেষ্টা করা হবে। তো এই জিনিসগুলো সবগুলোই একেবারে স্পষ্ট মানে চেহারা নিবে। তাদের একটা টিম আসবে আগামী সপ্তাহে, আমরা আশা করছি, যেটা তাদের স্বাস্থ্যমন্ত্রী বা তাদের প্রতিমন্ত্রী মর্যাদার কারো একটা দল আসলে তাদের সঙ্গে আমাদের এগুলোকে ডিটেল ওয়ার্কআউট করা হবে আর কি। তবে 3টা হাসপাতাল, এই কথাটা আমরা এভাবে 3-4 সংখ্যায় আমরা ফিক্স করতে চাই না। এবং এটা আসলে শুধুমাত্র বিনিয়োগ না আর কি, এর সঙ্গে আসলে প্রযুক্তি স্থানান্তর এবং আমাদের জনবল প্রশিক্ষণ, এটা একটা কোলাবোরেশন হবে, এক ধরনের সহযোগিতা স্বাস্থ্য খাতে হবে। আমাদের মূলত আমরা টার্গেটেড থাকবো যে সকল প্রযুক্তির জন্য আমাদের বিদেশ নির্ভরশীলতা আছে সেগুলো ওভারকাম করার জন্য স্থানীয়ভাবে যেন সেই প্রযুক্তিগুলো এবং সেই দক্ষতাগুলো গড়ে ওঠে, সেদিকে আমরা চেষ্টা করব বিনিয়োগগুলোকে সেদিকে ডিরেক্টেড করার আর কি। ধন্যবাদ। আব্দুস সবুর, আপনার কাছে জানতে চাই যে আমাদের কাছে তো কোরিয়ার একটি হাসপাতালের এক্সাম্পল আসলে আমাদের কাছে আছে, যেটি নিয়ে সবসময় আমরা সমালোচনায় শুনে আসছি এবং এটি এখনও সেইভাবে আলোর মুখ এখনও দেখেনি, যদি এখন চেষ্টা চলছে। কিন্তু এরকম একটি হাসপাতালকে আসলে আমরা একেবারে ফাংশনাল মানে না করতে পেরে আবার নতুন করে চীনের বিনিয়োগ আমরা নিচ্ছি, এটিকে আসলে আপনি কিভাবে দেখেন? এখন যেটা মাননীয় বিশেষ সহকারী বললেন, চিত্রটা তো এখনও পরিষ্কার না, কিন্তু কতকগুলো জিনিস আমার মনে হয় একটু পরিষ্কার হওয়া দরকার। যে এটি যদি ফ্রেন্ডশিপ হসপিটাল হয় তাহলে চীন সরকার কি এটা অনুদান হিসাবে দিচ্ছে নাকি বাংলাদেশকে, না লোন হিসাবে দিচ্ছে? চীন সরকার কি সরাসরি লোন দিবে, না চীন যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট ব্যাংকের থ্রু দিয়ে লোন দেয় তার থ্রু দিয়ে দেবে? তার কারণ হচ্ছে যে আমাদের যতগুলো বহুজাতিক ব্যাংক আছে তার ভিতর সবার চাইতে সুদের হার কিন্তু AIIBর বেশি। এটা গেল গল্পের একদিকটা। যদি বিনিয়োগের কথা ওঠে তাহলে কারা বিনিয়োগ করবে? সরকার বিনিয়োগ করবে না বেসরকারি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে? ঠিক আছে। আর এই যে বড় হাসপাতাল, যে নর্থ বেঙ্গলের কথা বারবার শোনা যাচ্ছে, এখন ডাক্তার সাহেবদের ঢাকার বাইরে নিয়ে যাওয়া যাবে? মানে আমাদের চোখের সামনে তো কিছু উদাহরণ আছে। গোপালগঞ্জে তো হাসপাতাল শেখ ফজিলাতুন্নেসা চক্ষু হাসপাতাল করার চেষ্টা আগে সরকার করেছিল। বিল্ডিং দাঁড়িয়ে যায়, যন্ত্রপাতি কেনা হয়, কিন্তু মানুষ যায় না, হাসপাতাল চলে না। ফলে আমাদের প্রেক্ষাপটে এই যে এত মানে সাদা হাতি তৈরি করব আমরা, তো সেই সাদা হাতির খোরাক
কে যোগাবে আর সেটা কতটা ফাংশনাল হবে। আমি সাথে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এই হাসপাতালগুলো হচ্ছে কি আমরা একটু চীনমুখী হচ্ছি, সম্পর্ক জোরদার করা হবে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, এই বিষয়টা মুখ্য কিনা, মানে আপনার কাছে কি মনে হচ্ছে? না, এটা হচ্ছে যে অবভিয়াসলি আমার কাছে যেটা মনে হয় যে জিনিসটার সূত্রপাত হচ্ছে দুই রাষ্ট্রের বন্ধুত্বের গল্প থেকে, ঠিক আছে? তো আগে এ ধরনের বন্ধুত্ব সীমাবদ্ধ ছিল সেতু নির্মাণের ভিতরে। তো সেতু নির্মাণে তো আমরা চীনের বন্ধুত্বপূর্ণ সেতু অনেক পেয়েছি, ঠিক আছে? এখন সেটি যখন হাসপাতালে নিয়ে যাওয়ার গল্পটা হচ্ছে, সেখানে প্রযুক্তি হস্তান্তরের কথা হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু দিন শেষে এটা চালাবে কারা? কোরিয়ায় তো আমরা 400 ডাক্তার পাঠিয়েছিলাম প্রশিক্ষণের জন্য, ফিরে এসে কয়জন তার জায়গাতে জয়েন করেছে, কয়জন সেই জায়গাতে কাজ করছে? তো এই জিনিসগুলো খুব পরিষ্কারভাবে না করলে পুরনো যে অভিজ্ঞতাগুলো আমাদের আছে, আর বড় বড় হাসপাতাল করে আমরা তো কেপিজি আরেকটা হাসপাতাল যেটা যে আশুলিয়াতে আছে, ওটাও তো সরকারের অর্থায়নই হয়েছে, যদিও সরাসরি সরকারের এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্থ দিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে, বঙ্গবন্ধু ফাউন্ডেশন হাসপাতাল বানিয়েছে, ঠিক আছে? তার উপকার কে কতটুকু পাচ্ছে? তো ফলে বড় হাসপাতালের গল্প আমরা তো এর আগেও শুনেছি, দেখেছি, দিন শেষে জনগণ কতটুকু। আমি স্যারের কাছে মন্তব্য জানতে চাইবো, অধ্যাপক সাইদুর রহমান, সাথে এটিও জানতে চাই যে আমরা যে সবসময় সমালোচনা করি যে রোগী ভারতে চলে যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে বা অন্য কোনো দেশে যাচ্ছে, এটি তো আসলে আমরা অ্যাপ্রিসিয়েট করি না, কিন্তু এই নতুন করে আবার এই সময়ে আমরা চীনের 4টি হাসপাতাল নির্ধারণ করলাম, সেখানে রোগীরা সেবা নেবে, এটি আসলে কস্ট ইফেক্টিভ কতটা হবে, বা এটা আমাদের জন্য আসলে সুখকর কিনা, শুনতে ভাল লাগে কিনা? এখন এটা হচ্ছে দুইটা জিনিস এখানে, একটা হচ্ছে পারসেপশন, একটা হচ্ছে রিয়ালিটি। মানে পরিষ্কার হচ্ছে যে স্বাস্থ্যে যে মানুষগুলো বিদেশ যান যারা, ওনারা কিছু রিয়ালি তাদের সত্যিকারের প্রয়োজনে যান। জি। আর একটা বড় অংশের মানুষ যান হচ্ছে এটা একটা সংস্কৃতি, যে বিদেশমুখী, বিদেশে বাংলাদেশে যেতে ভালো চিকিৎসা হয়, অথবা ওনাদের যে ক্লাস, ওনারা সোশ্যাল ক্লাসে বিলং করেন, ওই সোশ্যাল ক্লাসে এটা ওনারা ম্যাচ করে না, সেই জন্য যান। এখন বাংলাদেশের সঙ্গে আসলে এই বিদেশমুখী প্রবণতাটা আমরা কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করি না, এক কথায়। এটার ব্যাপারে আমাদের মন্ত্রণালয় বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা বাংলাদেশের সকল বিদেশমুখী প্রবণতা রোগীদের এটা বন্ধ করতে চাই। চীনকে আমরা কিন্তু চীনকে অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার না, এটা আসলে এটা একটা ট্রানজিশনাল প্ল্যান। এটা হচ্ছে যে যেহেতু এই মুহূর্তে ভারতে যাওয়ার বিষয়টা বন্ধ হয়ে আছে, এটা একটা ট্রানজিশনাল প্ল্যান। কিন্তু আমি প্রথমে বলেছি যে আসলে আমাদের মূল ইয়েটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করেছি যে কোন জায়গাগুলোতে 4টা বা 5টা কন্ডিশনে বাংলাদেশের মানুষ বিদেশ যায়, এবং সেই 4টা 5টা কন্ডিশনে যাওয়ার পেছনে কিছু হচ্ছে সত্যিকারের বাস্তব অবস্থা, যেখানে নাকি আমাদের কিছু চিকিৎসাগত মানের ক্ষেত্রে পার্থক্য আছে, আর কিছু ক্ষেত্রে আসলে এখন মানের পার্থক্য নাই, লাইক কার্ডিওভাস্কুলারে মানের তেমন বড় পার্থক্য না থাকার পরও মানুষ আসলে যাচ্ছেন। আবার কিছু সত্যি সত্যি মানেগত পার্থক্য আছে, তো দুটো অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। এবং এই চীনের যে 4টা হাসপাতাল বা যে আলাপটা এসছে, সেটা একটা পিওরলি ট্রানজিশনাল প্ল্যান। বাংলাদেশের মানে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয় কোনোভাবেই এই পরিকল্পনায় নেই যে বাংলাদেশ থেকে আসলে রোগী চীনে, ভারতের বদলে চীনে রপ্তানি করবে। কিন্তু স্যার, মানে এই সময়গুলো তো বাংলাদেশের কাছে এসছে, কোভিডের সময় বা এই যে ভিসা বন্ধ হলো, কিন্তু ওই সময়গুলোতে রোগীরা যখন বাংলাদেশেই চিকিৎসা নিতে বাধ্য হয়েছে, তখন আমরা আসলে দেশের স্বাস্থ্য সেবাকে উন্নয়ন করার জন্য আসলে কোনো সময় তেমন উদ্যোগ নিতে পারলাম না কেন? একটা ব্যাপার খেয়াল রাখা দরকার, এটা মূলত বেসরকারি খাতে করে। জি। বিদেশে যারা যায় তারা প্রধানত বেসরকারি খাতে যায়, তো বাংলাদেশে বেসরকারি খাত আসলে ওই পরিমাণ মানে সমর্থ হয়ে ওঠে নাই। আর এটা নীতি সহায়তা দরকার ছিল, আসলে এই নীতি সহায়তাটা আমার যথেষ্ট পরিমাণে ছিল না। আমরা এবার যে কথাগুলো বলছি যে চিহ্নিত রোগগুলোর ক্ষেত্রে আমরা মানে নীতি সহায়তা দেব, এবং আমাদের দেশে মানে বিভিন্ন বেসরকারি আমরা গত পরশুদিন আমরা বেসরকারি প্রতিষ্ঠানদের যে এক্সপোর্ট মেলা ছিল, সেখানে আমরা স্পষ্ট বলে এসেছি যে আমরা এই ধরনের বিষয়গুলোতে যখন নাকি তারা সুনির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করবেন, আমরা তাদেরকে প্রাতিষ্ঠানিক নীতি সহায়তা দিব, এবং যেন তারা এই বিনিয়োগটা থেকে লাভ পান। অতএব আমরা আশা করি আর কি, এটা আগে যে দুটো কথা বলছি আমরা সবগুলো, এইবার যে সবুর ভাই যে কোরিয়ান হাসপাতাল সম্পর্কে বললেন, কোরিয়ান বিনিয়োগের হাসপাতাল যে গত প্রায় 3 বছর যাবৎ এটা একটা উদ্বোধন হয়ে থাকার অবস্থা চালু হলো না, এই অভিজ্ঞতাগুলোকে তো আমরা তো জানি, আমি নিজে এক সময় একটা দায়িত্বে ছিলাম, তো আমরা এই অভিজ্ঞতাগুলোর আলোকে আমরা ভবিষ্যৎ যে জন্য বড় হাসপাতাল স্থাপন করা, সেগুলোকে ফাংশনাল করা যে মানে কনস্ট্রেইন, সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল। সেই জন্য আমরা কিন্তু একবারে মানে ক্লিয়ার স্টেটমেন্ট বলছি না, যে আমরা এগুলো নেগোসিয়েশনের মাধ্যমে এবং আমাদের পরিকল্পনাটা করেই আমরা এবার করব। আশা করি যদি আমরা কোনোটা হাত দেই, সেগুলো ঠিক আগের অভিজ্ঞতা যেগুলো যে হাসপাতালগুলোর কথা বলা হচ্ছে, সেই অভিজ্ঞতাগুলো ব্যবহার করে আমরা এবার পরিকল্পনা করব। স্যার, আগের যেহেতু বাস্তবায়ন হয়নি, সমস্যা হয়েছে, বাস্তবায়ন মানে হওয়ার ক্ষেত্রে অন্তরায় কি বা আসলে হতে পারে কিভাবে, আপনার পরামর্শ কি আসলে? না, এর আগেও কিন্তু আমরা বেশ আগে ধরেন যেটা এখন
নারায়ণগঞ্জে 300 বেডের হাসপাতাল হিসাবে পরিচিত, এটা জাপানিজরা কিন্তু 200 বেডের হাসপাতাল হিসাবে 1987-88 সালের দিকে তৈরি করে দিয়েছিল। ঠিক আছে, তো ওরকম বিদেশিরা আমাদেরকে হাসপাতাল তৈরি করে টার্নকি বেসিসে দিয়েছে। আমাদের আজিমপুরে যে ম্যাটার্নিটি হাসপাতাল যেটি এখন আছে, এটাও কিন্তু জাপানিজরা টার্নকি বেসিসে করে দিয়েছিল, মানে যন্ত্রপাতি সব বসিয়ে দিয়ে চাবিটা হাতে দিয়ে চলে গেছে। আমাদের জনবল রেডি ছিল, আমাদের জনবল ছিল, তারা জনবল যে কাজটা শুরু করে দিয়েছে। তো ফলে এখন কোরিয়ার ক্ষেত্রে সমস্যাটা হলো কি, হাসপাতাল হলো, যন্ত্রপাতি আসলো, কম হলো, তারপরে পাঠানো হলো জনবল প্রশিক্ষণের জন্য। ঠিক আছে, তো দুটো তো প্যারালালি চলতে পারতো। আমি তো জানি যে 1.5 বছর পর এই হাসপাতালটা আমাকে কমিশনিং করতে হবে। এই পরিকল্পনার, আর যখন বিদেশে প্রশিক্ষণের গল্প ওঠে তখন কার যাওয়ার প্রয়োজন হাসপাতাল পরিচালনার জন্য, সেটা তো যাচ্ছে না রাজনৈতিক বিবেচনা চলে আসে আর কি, বাংলাদেশের মানে ফ্যামিলি আর ফ্রেন্ডসের গল্প আছে। ওই জিনিসগুলা থেকে যদি ওভারকাম না করা যায়, যাকে আমি প্রশিক্ষণ দিয়ে নিয়ে এসেছি তার সাথে আমার চুক্তি কি, কতদিন সে আমাকে সার্ভ করবে, কারণ তার যখনই তার দক্ষতা বেড়ে যায় তখন তার মার্কেট ভ্যালু বেড়ে যায়, বিশেষত বেসরকারি খাত যখন আস্তে আস্তে আগাচ্ছে। এই জিনিসগুলো ওই নজরে রাখা উচিত আপনি যেটি বলছেন। ক্ষেত্রে অতটা ভাবে চিন্তা করা। স্যার, আমি একটু দেশের প্রসঙ্গে আসি, যে জনবলের সংকটের কথা তো আমরা বরাবর বলে আসছি। আপনার জেলা পর্যায়ে বা মেডিকেল কলেজ 30, 40, 50 পর্যন্ত এরকম আছে, কিন্তু স্বাস্থ্য বিভাগের হাতে যে ক্ষমতা আছে, অধিদপ্তর বা মন্ত্রণালয় বলি, মানে এই 8 মাসে কি আসলে সেই জায়গাতে আপনারা কোনো ড্রাইভ দিতে পেরেছেন কিনা? শোনেন, জনবল সংকটের ব্যাপারটা মানে এটা আসলে যে মানে পদ ফাঁকা আছে সেটা কি এইটাই থাকবেই, মানে এই ব্যাপারটা স্পষ্ট উচ্চারণ করা দরকার যে সরকারের চিকিৎসক পদ, আমি আরও ডিটেইলে না যাই, গ্রাউন্ড লেভেলে যেখানে 30 থেকে 35 হাজার পদ খালি আছে সেগুলো আরও মাঠ পর্যায়ের কর্মী। শুধু যদি চিকিৎসকের পদ ধরি আমরা, চিকিৎসকের 5100 জন চিকিৎসক থাকেন হচ্ছে শিক্ষা গ্রহণের জন্য ডেপুটেশনে। এই 5100 জনের পদ উপজেলা এবং ইউনিয়ন পর্যায় থেকে তাদেরকে ডেপুটেশন আনা হয়, মানে ওইখানে দেওয়া হয়। উনি আসলে তখন পড়াশোনা করতেছেন কোনো একটা প্রতিষ্ঠানে, সেটা মেডিকেল কলেজ অথবা ন্যাশনাল ইনস্টিটিউটে, এবং ওনার পদটা খালি পড়ে থাকে। কিন্তু স্যার, এই সিস্টেমের কথা যদি আপনি এটা বহুদিন আগে, এটাকে বলতেছি আমরা যে আমাদের 37,000 পদে তো ওইটা দেখানো আছে, কিন্তু যতক্ষণ আপনি এই 5,000-কে তার সঙ্গে অ্যাড না করবেন, 42,000 না করবেন, ততক্ষণ তো এটা জিন্দগি ভর এই 5,000 পোস্ট খালি থাকবে সবসময়। কিন্তু স্যার, এই যে 50 শয্যা হুট করে 100 হয়ে যাওয়া, 100, 250 এগুলো হচ্ছে অ্যাড করেছে, মানে আপনার ঘাটতির মধ্যে আরো ওগুলো অ্যাড, যে কারণে আমরা এখন বলতেছি 7 থেকে 8,000 পদ আমাদের প্রয়োজন। এই মুহূর্তে আমরা গত কয়েকদিন যাবতে আমরা এটা আলাপ করতেছি যে 7 থেকে 8,000 চিকিৎসকের পদ যদি না অন্তর্ভুক্ত করা যায়, এটা কোনোভাবেই এটাকে ফাংশনাল করা সম্ভব। আপনারা কি সেই নিয়োগের প্রক্রিয়ার মধ্যে আছেন? আমাদের অলরেডি 3টা বিসিএস পরীক্ষাতে আমাদের প্রায় 3100 জনের মতন, এটা 3টা বিসিএসে, কোনোটায় ভাইবার জন্য অপেক্ষা করছে, কোনোটা রিটেন, কোনোটা প্রিলিমিনারি, 3টা বিসিএসে। এছাড়া আমরা বিশেষ বিসিএসের জন্য রিকোয়েস্ট করেছি, সেখানে আমরা যেহেতু গ্রামে থাকার একটা বান্ডিং দিচ্ছি, সেটার জন্য ওটা জনপ্রশাসনের অনুমোদন নিয়ে যাবে, সেখানে 2000 জনের নিয়োগ। একটা জিনিস খেয়াল করা জরুরি যে একসাথে হাজার হাজার ডাক্তার নিয়োগ করলে এটা আগামী দিনগুলোতে বেশ দীর্ঘ সময় যাবত আবার নিয়োগ বন্ধ হয়ে থাকে, কারণ তখন শুধুমাত্র রিপ্লেসমেন্ট লেভেলে হয়, যে কয়জন অবসরে যায় ওই কয়জনের নিয়োগ হয় 400-500 এই জায়গায়। অতএব একসাথে নিয়োগটা না করে এটা একটা সাইকেলের মতন প্রতি বছর 1,500-2,000 করে নিয়োগ করতে থাকলে এই ধারাবাহিক প্রসেসে আসলে এটাকে ফিল করতে হবে। মানে হঠাৎ করে 7,000 ডাক্তার নিয়োগ দিয়ে পূরণ করা, এটা ধারণা হিসেবে ভালো না, এটা আসলে পারাও যায় না। অন্যান্য জনবলের ক্ষেত্রে স্যার, যেটি আসলে বেশি, অন্যান্য জনবলের ক্ষেত্রে আমাদের সাপোর্ট স্টাফ, একটা জিনিস পরিষ্কার, আসলে আমাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে, স্বাস্থ্য বলুন, চিকিৎসা সেবার ক্ষেত্রে আসলে ডাক্তারদের ছাড়া যে বাকি যে সাপোর্ট স্টাফ, এইটার মানে সংখ্যার দিক থেকে এটা প্রচণ্ডভাবে ঘাটতি আছে, মানের দিক থেকেও ভীষণভাবে ঘাটতি আছে। সো এই জন্য শুধুমাত্র একজন সার্জন সার্জারি করলেন, এরপরে যে বাকি পুরো টিম মেম্বার, তাদের আসলে ওই বিষয়টা ওই মাত্রায় নাই। আরেকটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশের সকল সাপোর্ট স্টাফদের একটা মেজরিটি অংশ হচ্ছে ডিপ্লোমা। এখন পর্যন্ত গ্র্যাজুয়েট যথেষ্ট নার্স নাই, আমাদের গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নাই হাসপাতালে। সো হাসপাতালে ফার্মাসিস্ট, ডিপ্লোমা ফার্মাসিস্ট, গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট হাতে গোনা 2-1টা ফার্মাসিতে আছে, হসপিটালে আছে। নার্সিংয়ের মধ্যে এখন পর্যন্ত প্রায় 80% উপরে হচ্ছে ডিপ্লোমা। সো এতে যেটা হয় কি, কোয়ালিটিটা কন্টিনিউশন থাকে না সাপোর্ট স্টাফের সঙ্গে। এর ফলে চিকিৎসা সেবার ক্ষেত্রে যখন নাকি বড় হাসপাতাল, মাঝারি হাসপাতালগুলোতে সেখানে সেবায় সমস্যা হয়। ফিল্ড স্টাফের ক্ষেত্রে আমাদের বড় ধরনের শূন্যতা আছে, সেটা
আমাদের বলতে হয় যেটা আমরা ইনহেরিট করেছি, মানে হাজার হাজার শূন্য 30,000 পদের শূন্যতা তো আসলে ওভারনাইট পূরণ করা সম্ভব না। এটা একটা প্রক্রিয়া চালু হয়েছে, চলছে। আমরা মনে করি যে চিকিৎসা নার্সের বেলায়ও আমরা বিশেষ ব্যবস্থা করছি। আমরা ফার্মাসিস্ট নিয়োগের জন্য আসলে ফার্মাসিস্টের তেমন পদই নেই, আমরা পদ সৃষ্টির প্রস্তাব তৈরি করছি। অতএব এগুলো আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং এগুলো অল্প সময়ে করা যাবে না। আমরা 30-40 বছর পরে যদি আমরা এখন রিয়েলাইজ করি যে আসলে আমাদের হাসপাতাল যেমন 31 বেড থেকে 50 বেড হয়েছে, আসন শয্যা মানে শয্যা সংখ্যা উত্তরণ হয়েছে, কোনো পদ সৃষ্টি হয়নি। 50 থেকে 100, 100 থেকে 250, এই সবগুলো উত্তরণের সঙ্গে করসপন্ডিংলি তো বাড়ানো হয়নি। জনবল নিয়োগের ক্ষেত্রে মানে আপনার পরামর্শ কি, বা যেইভাবে চলছে সেটি আসলে ঠিক কিনা? না, যেভাবে চলছে যেটা হয়তো একটা ধারাবাহিকতারই অংশ হিসাবে চলছে। এখন আমাদের বিল্ডিং তৈরি হতে তো 1-1.5 বছর লাগে। মানে আমার মনে হচ্ছে একটা মিটিংয়ে আলাপ হচ্ছিল, ইঞ্জিনিয়ার সাহেব বলছেন মানে আমাদের বিল্ডিং তৈরি হয়ে যায় কিন্তু জনবল পদ সৃষ্টি হয় না, নিয়োগ হয় না। তো ইঞ্জিনিয়ার সাহেব বলছেন যে দেখেন আমাদের তো বিল্ডিং তৈরি হতে 2 বছর লাগে, তো 2 বছর ধরে তো আপনারা জানেন যে 2 বছর পরে এই বিল্ডিংটা আসবে, আপনারা তাহলে জনবল সৃষ্টির উদ্যোগ নেননি কেন? এখন সমস্যা যেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্যের, আপনি যদি এই মুহূর্তের কথা বলতে পারবো না, অন্তত 6-8 মাস আগের কথা বলতে পারবো, নতুন পদ সৃষ্টির জন্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বললে তিনি প্রস্তাব নিয়ে মন্ত্রণালয়ে যেতে দারুণ ভয় পান। নিয়ে গেলে হবে না, দেবে না। আমি বলি আপনি নিয়ে যান, দেয় কি দেয় না দেখা যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ধাক্কা গোতা দিয়ে অধিদপ্তরের ডিজিকে প্রস্তাব দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠালে স্বাস্থ্য মন্ত্রণালয় আবার সেটা জনপ্রশাসনে পাঠাতে দারুণ ভয় পায়। কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমলায় যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টিং হবে তখন পুলিশের পদ সৃষ্টি করতে সে ভয় পাবে না, র্যাবের পদ সৃষ্টি করতে সে ভয় পাবে না। আরো অনেক বেশি হয়, মানে পদের থেকে ডিফেন্সে যখন ভর্তি হবে তখন নতুন ক্যান্টনমেন্ট তৈরি করতেও তারা ভয় পাবে না। তো এখন তাহলে ডাক্তারদের বা স্বাস্থ্য খাতে যারা আছে তারা করবেটা কি? তার কারণ হচ্ছে যে পদ সৃষ্টির যে সরকারি প্রক্রিয়া আছে, যে কনসার্নড অধিদপ্তর প্রস্তাবটি দিবে, মন্ত্রণালয় এক্সামিন করে পাঠাবে, জনপ্রশাসন দেখবে, অর্থ তাতে সম্মতি দিবে। এই প্রক্রিয়াটা সবার জন্যই প্রযোজ্য। অন্যদের জন্য এই প্রক্রিয়া মাসখানেকের ভিতর হয়, আমাদের স্বাস্থ্যের জন্য বছরেও কুলায় না। তো এটির একটি ব্যাপার আছে, পদ সৃষ্টির ব্যাপার। 2 নম্বর কথা হচ্ছে যে পদ সৃষ্টির পর পদ পূরণের একটি গল্প আছে, ঠিক আছে? এখন 3য়-4র্থ শ্রেণীর পদ পূরণ করতে পারাটা অধিদপ্তর বা আরও নিচে যারা আপনার জেলার কর্মকর্তা বা প্রতিষ্ঠানের প্রধান তাদেরই পারার কথা। তারা এই কাজটি বছরের পর বছর করেননি, তার জন্য কারোর কল্লা কিন্তু যায়নি। এখনও এই 6-7 মাসেও না করার জন্য কারোর কল্লা যায়নি। মানে আমার কথা হচ্ছে যে প্রত্যেকের তো কাজ করার জন্য নির্দিষ্ট কাজ আছে, এই কাজটি করবে তার জন্য তুমি বেতন পাও। কিন্তু দিনের পর দিন কাজ না করে জবাবদিহিতার অভাবের জন্য তারাও রিক্রুট করেনি, স্বাস্থ্য অধিদপ্তরেও রিক্রুট করেনি। ফলে হচ্ছে কি যে আমরা স্বাস্থ্যের জনবল বললে ডাক্তার বুঝি, এবং সমস্যা হয়ে গেছে যে ডাক্তার নার্সের কাজ করছে, ডাক্তার আয়ার কাজ করছে, ডাক্তার বুয়ার কাজ করছে, ডাক্তার আর কত করবে এক ডাক্তার, ঠিক আছে? তো ফলে এই যে স্বাস্থ্যের যে টিম আছে এটা মানে বিশ্বব্যাপী বলা আছে কতজন লাগবে, কতজন কি করতে হবে, সেই অনুযায়ী কখনোই হয় নাই। হ্যাঁ, এই এবং হওয়ার কোনো যে আগামী 6 মাস 8 মাস 10 মাসে যে হবে সেরকম কিছু এই নতুন পরিবর্তিত আবহাওয়াতে আমি অন্তত দেখি নাই বা শুনি নাই বা বুঝি নাই। তো তাহলে যদি আজকে যদি পদক্ষেপ নেওয়া হয়, ওটি যদি 6 মাস পরে ফল দেয়, 6 মাস পর পদক্ষেপ নিলে 12 মাস পরে ফল দিবে। স্যার, আমি একটু অন্য প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি ফার্মেসির কথা বলছিলেন যে 200 থেকে 250 ফার্মেসি করা হবে, মানে এই কনসেপ্ট আসলে কি, বা এটি আসলে আমাদের কিভাবে বেনিফিটেড আমরা হব? 200-250 না, সংখ্যাটা না বলি, মানে মূল কথাটা আমরা বলতে যাচ্ছি একটা ফার্মেসি নেটওয়ার্ক বা ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস হবে। বাংলাদেশে আসলে কয়েকটা সার্ভিসেস একেবারেই নাই, মানে ওইভাবে সরকারের। সেটা হচ্ছে একটা হচ্ছে সরকারের কিন্তু একটা মনে করেন হাসপাতালের একটা নেটওয়ার্ক আছে, তার ফিল্ড স্টাফে প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভার করার জন্য, প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ এর জন্য। কিন্তু যেটা নাই সেটা হচ্ছে তার ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস নাই। মানে ওষুধ, আমরা এখন পর্যন্ত ওষুধের দোকানকে ফার্মেসি মনে করি, যেটা আসলে ঠিক না। সো সরকারের একটা পরিকল্পনা হচ্ছে যে তার নিজস্ব একটা ফার্মাসিউটিক্যাল নেটওয়ার্ক বা ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস তৈরি হবে। এখন স্যার আছে কিনা যেটা সরকারি নাই? এখন যে ডিসপেন্সারি একটা পরিষ্কার হওয়া দরকার যে ডিসপেন্সারি আর ফার্মেসির মধ্যে ডিসপেন্সারি ডিসপেন্স করে ফার্মেসি। তাহলে এখানে কি আপনি ফার্মাসিস্ট রাখতে পারবেন? অবশ্যই এটা গ্র্যাজুয়েট ফার্মেসি যে কথা পাবেন কিনা স্যার?
পাওয়া যাবে। বাংলাদেশের গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট এখন যথেষ্ট, অনেক ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট তৈরি হচ্ছে। এটা প্রধানত মানে তাদেরকে দিয়েই চালাবেন আর কি। তাদেরকে দিয়ে চালানো হবে, কারণ গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের উপস্থিতি ছাড়া ফার্মেসি হয়ে ওঠে না, এটা কখনো, এটা পূর্ণাঙ্গ ফার্মেসি হয় না। এবং এই নেটওয়ার্ক থাকার সুবিধা যেটা হবে বলে আমরা আশা করি সেটা হচ্ছে যে, এক নম্বর হচ্ছে যে সরকার তখন বাল্কে প্রকিউর করবে, মানে সরকার হবে একটা প্রকিউরমেন্ট এন্টিটি, মানে নিজে কিনবেন সরকার। সরকার কেনার দুইটা সুবিধা, একটা হচ্ছে উনি বার্গেন করতে পারেন ওষুধের ক্ষেত্রে, আর একটা হচ্ছে উনি মান নিয়ন্ত্রণ করতে পারেন। এটা কি সব ধরনের ওষুধ? মানে আমরা মনে করি অত্যাবশ্যক ওষুধ দিয়ে শুরু হবে, অত্যাবশ্যক ওষুধের মধ্যেও আবার এটা পর্যায়ক্রমে শুরু হবে, কারণ আমাদের নিজস্ব একটা উৎপাদন সক্ষমতা আছে, সেটা হচ্ছে ইডিসিএল বলি আমরা, সরকারের একটা উৎপাদন কাঠামো। সেটা ব্যবহার করলে এখন পর্যন্ত আসলে এই অত্যাবশ্যক ওষুধের একটা কিয়দাংশ 10-15% তারা তৈরি করতে পারে এই মুহূর্তে তাদের সক্ষমতা। সেই 10 থেকে বেড়ে এই সক্ষমতা 100-তে পৌঁছাতে একটা লম্বা সময় লাগবে। এটা তো অবকাঠামোগত সম্প্রসারণ লাগবে, জনবল নিয়োগ। কিন্তু আমরা মূলত সরকার এইবারের পরিকল্পনায় যেটা হচ্ছে যে অত্যাবশ্যক ওষুধের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত যে অত্যাবশ্যক ওষুধের যে বাংলাদেশে যে জাতীয় তালিকা হবে, সেই তালিকার ওষুধগুলো প্রোভাইড করার দায়িত্ব এবং ডিস্ট্রিবিউট করার দায়িত্ব রাষ্ট্র নেবেন, এবং সেই ক্ষেত্রে সেগুলো ওই ফার্মাসিউটিক্যাল নেটওয়ার্কের চ্যানেলের মধ্যে দিয়ে যাবে। এর ফলে মানুষ এখানে নির্ভর করবে, এটা সরকারের আর্থিক সামর্থ্যের উপরে, যে কোন মানুষটি বিনা পয়সায় পাবে, কোনটি কে অর্ধেক পয়সায় বা একটু দামে পাবে। এখানে আসলে আমাদের ধারণা যেটা, এই ওষুধগুলো সরবরাহ নিশ্চিত করা গেলে, অত্যাবশ্যক ওষুধের সরবরাহ নিশ্চিত করা গেলে 85% ওষুধের রোগের চিকিৎসা করা সম্ভব এগুলো দিয়ে, এবং এটা 3 থেকে 4 হাজার কোটি টাকা ইনভেস্ট করা হলে পরে এটা 12 হাজার কোটি টাকার বার্ডেন এটি এক্সিস্টিং ডিসপেন্সারির বাইরে আরেকটি হবে ফার্মেসি। ডিসপেন্স, এইটা অবকাঠামো তৈরি করার ব্যাপারটা এটা নির্ভর করবে। কোনো কোনো হাসপাতালে ইতিমধ্যে ভালো অবকাঠামো আছে, অনেক জায়গায় এটা নতুন অবকাঠামো তৈরি করতে হবে আর কি। আচ্ছা স্যার, এখানে আপনার কোনো বক্তব্য আছে কিনা? ওই যে বললাম যে পরিকল্পনাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন কবে হবে? যেহেতু মানে বিশেষ সহকারী বললেন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নেবেন, তার মানে ক্লাস 1 অফিসার। জি, ক্লাস 1 অফিসার পাবলিক সার্ভিস কমিশন ছাড়া রিক্রুট হবে না। আজকে যদি পাবলিক সার্ভিস কমিশনকে বলা হয় 2 বছর পরও আমাকে সাপ্লাই দিবে, ঠিক আছে, তাহলে মানে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আপনি বলছেন আর কি। হ্যাঁ, বা এটি পরে আবার নির্বাচিত সরকার মানবে কিনা সেই সেই গল্প বাদই দিলাম, আমি ধরে নিলাম নির্বাচিত সরকার মেনে নেবে। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে গ্রাজুয়েট ফার্মাসিস্টের পুল নিয়ে আসা হবে, এর ক্যারিয়ার প্রোগ্রেশন কি হবে? গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিলে তো বেসরকারিতে কিন্তু স্যার এটি সফল হয়নি, কিন্তু এই ক্যারিয়ার প্রোগ্রেশনের গল্পটা যদি না থাকে, প্রথম ধাক্কাতে সবাই এসে জয়েন করবে সরকারি চাকরি, কিছুদিন পরেই অপশন পেলে চলে যাবে। তখন অপশন পেলে যখন চলে যাবে, সেই রিফিল কিন্তু আবার পাবলিক সার্ভিস কমিশন ছাড়া কেউ করতে পারবে না। জি, ফলে আপনার একটা নেটওয়ার্ক দাঁড়িয়ে থাকবে যার অর্ধেক ফাঁকা। তো এই জিনিসগুলো কতটুকু চিন্তা ভাবনা করা হচ্ছে, এটা গেল গল্পের এক পার্ট। 2 নম্বর কথা হচ্ছে যে উদ্দেশ্যে এই ফার্মাসিউটিক্যাল নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু ওষুধের সহজ প্রাপ্যতা এবং দামের। তার মানে এটা অলমোস্ট রাউন্ড দ্য ক্লক না হলেও 12-14 ঘন্টা চালাতে হবে। তার মানে 1 সেট অফ পিপুল দিয়ে হবে না, কিন্তু জি, 3 সেট না হলে 2 সেট লাগবে। তাহলে এই যে এত সংখ্যক পদ সৃষ্টির গল্প এবং সেই পদগুলো রিক্রুট করার গল্প, সেই রিক্রুটেড লোকজনকে রিটেন করার গল্প, এই গল্পটা, কারণ বর্তমানে আমাদের যেটা অভিজ্ঞতা আছে, প্রচুর সরকারি হাসপাতালের নাম ধরে ধরে বলা যাবে যেখানে ওই ডিসপেন্সারি চালাতে পারা যাচ্ছে না বলে বেসরকারি খাতকে আহ্বান জানানো হয়েছে, অনেক হাসপাতালে আছে, এই জায়গাতে আপনারা ফার্মেসি চালান। এই হচ্ছে বর্তমানের অভিজ্ঞতা আমাদের, সেইটাকে রিভার্স করে ফেলতে হবে। কিন্তু স্যার এই উদ্যোগটাকে আপনি স্বাগত জানান কিনা? মানে এটি তো একটা নতুন না, উদ্যোগটা তো অবশ্যই স্বাগত জানানোর মতো উদ্যোগ, কিন্তু কথা হচ্ছে উদ্যোগটা বাস্তবায়ন করা এবং সেই অনেক দীর্ঘমেয়াদী মনে হচ্ছে আর কি। বাস্তবায়নটা টেকসই করার জন্যে যে পরিকল্পনার সক্ষমতা থাকার দরকার এবং অন্য সাপোর্ট, আমি যেটা বললাম। এখন এইটা যদি গল্প আবার অন্য জায়গায় ঘুরিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু গল্প আলাদা হয়ে যাবে। এটা যদি পাবলিক সার্ভিস কমিশনের হাতে না রেখে বাংলাদেশ হেলথ সার্ভিস তৈরি করা হয় এবং সেই রিক্রুটমেন্টের ক্ষমতা যদি হেলথ সার্ভিস কমিশনের সংস্কারের বিষয়ে যে শিক্ষা এবং স্বাস্থ্যের আলাদা ক্যাডারের কথা বলা হচ্ছিল স্যার, মানে এটি কি আপনারা ওয়েলকাম করেন কিনা? আপনার কাছে জানতে চাই স্যার। মানে উনি তো শেষ করলেন যে জায়গায়, সেখান থেকে শুরু করি আর কি। যে সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যেটাকে মানে ক্রাশ প্রোগ্রাম আকারে নেওয়া যাবে কিনা, এটা উনি যেটা বলছেন যে কনসার্নগুলো আছে এগুলো অবশ্যই পরিকল্পনার ক্ষেত্রে এগুলো বিবেচনায় আছে। ওনার পরামর্শ যেগুলো বলেছেন, উনি একজন পরামর্শক স্বাস্থ্য খাতে দীর্ঘদিন যাবত, ওনার পরামর্শগুলো সবসময় সরকারে ছিল গত 25-30 বছর যাবতই।
তো এবারের পরিকল্পনা এগুলো আসলে রিফ্লেক্টেড হবে আশা করি। আর যেটা বলছেন যে হ্যাঁ, আমাদের তো দুঃখের সঙ্গে আমরা খেয়াল করছি আর কি যে আসলে সংস্কার কমিশনের রিপোর্ট আমরা আজ অবধি পাইনি। আমরা আশা করছিলাম এটা একমাত্র মানে এটা এখন বাকি। তো আমরা সংস্কার কমিশনের সঙ্গে ইনফর্মাল যেটুকু ইন্টারাকশন হয়েছে সেটার মধ্য দিয়ে আমরা জানি, এবং যেটা আপনি বলেন যে মুহিত চৌধুরী স্যারের সেখানে ওনারা বলেছিলেন এটাকে আলাদা করা। এই দুটোকে যদি একত্র করা যায়, একটা হচ্ছে যে এটাকে একটা আলাদা মানে অন্যান্য ক্যাডার থেকে আলাদা করে ফেলা, এটা হচ্ছে একটা ধারণা। আরেকটা ধারণা হচ্ছে যে বলা হচ্ছে যেটা কমিশন, যেটা আসলে স্বাস্থ্য একটা আলাদাভাবে একটা হেলথ অথরিটি আর কমিশন হওয়া। দুটো অপশনই কাজ করতে পারে। একটা হতে পারে যে এটা একটা জুডিশিয়াল সার্ভিসের মতো একটা সার্ভিসেস, বা হেলথ সার্ভিসের মানে হেলথ সার্ভিস, ন্যাশনাল হেলথ সার্ভিস ইংল্যান্ডে আছে, বাংলাদেশ হেলথ সার্ভিস, বা বাংলাদেশ আর্মি, মানে এটা সরকারি চাকরি কিন্তু বেসিক প্রোটেক্টেড, সরকারি আইনের সরকারি দায়িত্ব দিয়ে প্রোটেক্টেড, কিন্তু এটা একটা প্যারালাল টু মানে ক্যাডার সার্ভিস, রেগুলার ক্যাডার সার্ভিসের মতো না। এটার সুবিধা আছে অনেক, এবং এখানে অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি আছে যেগুলো চাইলে পরে অ্যাকোমোডেট করা যায়। যেমন যদি আমরা জুডিশিয়াল সার্ভিসে দেখি, ডিস্ট্রিক্ট লেভেলে তাদের আসলে একজন অনেক বড় পদে তারা যেতে পারেন। তো আমাদের এই জায়গাটায় চিকিৎসকদের মধ্যে এটা একটা ব্যাপারে একটা অনিশ্চয়তা কাজ করে। তারা মনে করেন ক্যাডার সার্ভিস চলে গেলে পরে হয়তো বা আমি আমার চাকরির নিরাপত্তা। সো এই ব্যাপারটা যদি রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা যায় যে আসলে এখানে যারা এই মুহূর্তে 37,000 জন মনে করি আমরা ডাক্তার ক্যাডারে আছে, এই 37,000 ডাক্তার আসলে এই যে একটু আগে বলছিলেন পদোন্নতি, উনি বলছিলেন ক্যাডারের কথা, 37,000-এর মধ্যে আমাদের মানে বেজ লাইনে হচ্ছে 23,000। আপনি এটা তো গ্রেড 9 পজিশন হচ্ছে 23,000। এগুলো তো আসলে অ্যাবসার্ড কথাবার্তা। এগুলো আমরা আজকে এত বছর পরে এগুলো আলাপ করি, আপনি ভাবতে পারেন তার মানে একটা বড় অংশের ডাক্তারকে তো আসলে 9 গ্রেডে রিটায়ার করতে হবে। কারণ আপনি যদি 36,000-এর মধ্যে 23,000 শুধু গ্রেড 9 পজিশন থাকে। তো আমাদের এইবারের আমরা আশা করি আর কি, আমরা এবার যখন যে পরিকল্পনাগুলো হবে সেখানে এই কমিশন বলি, অথরিটি বলি, অথবা এক্সিস্টিং ক্যাডার যেটাতে হোক না কেন, এই ব্যাপারগুলো সংশোধনের চেষ্টা করা হবে এবার। এটা আমরা আশা করি। আমরা সুপারিশ যেভাবে আসুক, আমরা ইন দ্য মিন টাইম আমরা সম্ভাব্য সুপারিশের আলোকে রোডম্যাপ তৈরি করা হয়েছে। আমরা শুধুমাত্র অপেক্ষা কারণ এটা হচ্ছে যে একটা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে যে সংস্কার কমিশনের সুপারিশের আলোকে অ্যাক্টিভিটিস হবে, সেই জন্য আমরা প্রস্তুত। ওনাদের এটা আসলে আমরা শুরু করব। স্যার, সঙ্গে আরেকটু জানতে চাই যে আপনি মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানে যেটি অনেক দিনের অচল অবস্থা, সেটি নিয়ে আসলে কতটুকু উদ্যোগ নেওয়া গেছে? আর আরেকটি খুব সম্পূরক প্রশ্ন জানতে চাই যে ইন্ডাস্ট্রিয়াল একাডেমিয়া কোলাবোরেশন, এটি হেলথ সেক্টরে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন কিনা বা করেন কিনা? প্রথমে একাডেমি ইন্ডাস্ট্রি এটা বললেন, একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনটা খুবই একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড নর্ম। পশ্চিমা বিশ্বে এটা সাংঘাতিকভাবে হয়, ওখানে ইন্ডাস্ট্রির অনেক গ্রোথ হয়েছে। কথাটা বুঝতে পারা দরকার যে ইন্ডাস্ট্রি যখন নাকি রিসার্চ বেসড হয় তখন একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন খুব ফাংশনাল হয়। আমাদের দেশে এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিগুলো ঠিক রিসার্চ বেসড ইন্ডাস্ট্রি ওইভাবে হয়ে ওঠেনি এখন পর্যন্ত। এগুলো বেসিক্যালি জেনেরিক আর রেপ্লিকেশন। ফার্মাসিউটিক্যাল সেক্টর এটা বেসিক্যালি জেনেরিক অন্যখান থেকে, এবং খুবই লার্জলি ডিপেন্ডেন্ট হলো গিয়া ইম্পোর্টেড এপিআইয়ের উপরে, আর টেকনোলজির যন্ত্র সম্পূর্ণ বিদেশি। সো খুব বড় ধরনের গবেষণা করে না। সো কোলাবোরেশনটা কিন্তু গবেষণার ক্ষেত্রে হয়। একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনটা গবেষণায়। সো যখন নাকি আমাদের দেশে এই সেক্টরগুলো গবেষণায় মনোযোগী হবে তখনই কোলাবোরেশন অপরচুনিটি বাড়বে। তবে একটা কনসার্ন অবশ্যই খেয়াল রাখতে হয় সবসময়, সেটা হচ্ছে যে যখনই ইন্ডাস্ট্রির সঙ্গে একাডেমি কোলাবোরেশন হয় তখন বড় ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে, যে এবং সেটা নেগোশিয়েট করতে না পারলে প্রপারলি এথিক্যাল ভায়োলেশন হয়। সো আমরা এটা কনসার্নটা বললাম, কিন্তু এটা খুব বেশি এখন পর্যন্ত অপরচুনিটি তৈরিও হয়নি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিগুলো এখনও যথেষ্ট রিসার্চ ফোকাস না। দ্বিতীয়ত প্রাইসিংটা হচ্ছে অবশ্যই আমরা মনে করি যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাক্সেস হচ্ছে ওষুধ। আপনারা জানেন যে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রধান ব্যয়টা হচ্ছে ওষুধের, মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচারে, এবং সেটার মূল্য এটা একটা ব্যারিয়ার টু অ্যাক্সেস। মানুষের ওষুধের দাম মানুষের ওষুধ প্রাপ্যতাকে বাধাগ্রস্ত করে, মানুষকে ধারাবাহিকভাবে, যেমন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ডায়াবেটিস, হাইপারটেনশন, ধারাবাহিকভাবে গ্রহণ করার সক্ষমতা না থাকার কারণে ওনারা কখনো কখনো ইন্টারাপশনের কারণে অসুস্থ হয়ে পড়েন, অথবা ওনারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন। এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করার জন্য আসলে আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে, আমরা বলছি যে আমরা ওষুধ বাজারটাকে আসলে 3টা ভাগে ভাগ করা যায় আসলে। একটা হচ্ছে অত্যাবশ্যক ওষুধের, একটা হচ্ছে এর বিকল্প ওষুধগুলোর তালিকা। আমি যদি বলি ড্রাগ এ, ড্রাগের বিকল্প বি, সি, ডি, ই, আর এফ হচ্ছে একেবারে নতুন একটা প্রোডাক্ট যেটা এই ধরনের ট্র্যাডিশনাল ড্রাগের বাইরে কিন্তু একই রোগে কাজ করে। আমরা বলছি যে এ, যেটা কোর ড্রাগ, সেটা আসলে একটা ক্যাপিং সিলিং করে দেওয়া, এটাকে আমরা বলবো অত্যাবশ্যক ওষুধ। এটার মূল্য নিয়ন্ত্রণ হবে কস্ট বেসড, মানে উৎপাদন খরচের সঙ্গে মাল রেখে, এবং এটা একটা সিলিং থাকবে। মাঝখানে যে বিকল্প ওষুধ সেগুলোকে বলবো আমরা রেফারেন্স প্রাইসিং, যে বাংলাদেশের চারপাশে মনে করি 5টা দেশ বা 7টা দেশে যে গড় মূল্য, সেই ট্যাক্সগুলোকে বাদ দিয়ে এটা যদি গড় মূল্য যেটা দাঁড়াবে সেইটাকে ধরে বাংলাদেশকে একটা রেফারেন্স প্রাইস করা হবে, এবং ওনারা ওই রেফারেন্স প্রাইসিংয়ের একটা রেঞ্জে উপর নিচে 10% বা 15%, যেভাবে তারা রিজনেবল মনে করেন সেই একটা রেঞ্জের মধ্যে তাদেরকে থাকতে হবে। সো পুরো মার্কেটের অল্টারনেটিভ। এখন পর্যন্ত কি যে কমিটি আসলে এই মূল্যের সঙ্গে মানে যুক্ত, তাদের কোনো সংশোধন বা কোনো কিছু? হ্যাঁ, তাদের না, এই এখন তো যেটা অসুবিধা হচ্ছে যে এখন তো মূল্য নিয়ন্ত্রণটা শুধুমাত্র 100
17টা ওষুধের কমিটি কাজ করে, জি। বাকিগুলো হচ্ছে এটা হচ্ছে একটা চিঠি দেওয়ার মতো, মানে টু বি অনেস্ট ইন্ডাস্ট্রি একটা চিঠি দেয়, মানে সেইটা আপনারা চেঞ্জ করা হ্যাঁ সেটা আমরা চেঞ্জ করতে চাই। আমরা অবশ্যই পুরোটার উপর বড় ওষুধ বাজারের সকল ওষুধ বাজারের যা আছে আইনও তাই অ্যালাউড আসলে 117 তে 117 বা 250 বা 1300 না, এটা পুরো ওষুধ বাজারের সকল ওষুধের মূল্য নিয়ন্ত্রণের যেটা যেই তালিকায় পড়বে, যদি অত্যাবশ্যক ওষুধ হয় তার নির্ধারণ পদ্ধতি এরকম হবে, রেফারেন্স প্রাইসিং হবে বিকল্পগুলোর জন্য এবং অ্যাডভান্স টেকনোলজিগুলোর জন্য। এটা কতদিনের মধ্যে এক্সিকিউট হতে পারে বলে আপনার মনে হয়, মানে আপনারা ধারণা করছেন? আমরা ধারণা করছি মানে আমাদের এখানে তো আসলে দুইটা অংশ, একটা হচ্ছে যে অত্যাবশ্যকীয় তালিকাটা তৈরি করা আর একটা কনসেনসাস বিল্ড করা। আমরা কনসেনসাস বিল্ড করার প্রসেসটা কিন্তু বেশ কয়েকদিন আগেই শুরু করেছি। আমরা প্রায় 3 মাস যাবত আমরা এটা স্টেক হোল্ডারদের সঙ্গে ইন্টারাকশন করছি। আমরা আপনারা জানেন যে আপনারাও খেয়াল করেছেন, সো আমরা একটা জায়গায় মোটামুটি তারা একমত হয়েছে যে হ্যাঁ এগুলো আসলে রিজনেবল প্রফিট অপরচুনিটি রেখে, কথাটা খুব পরিষ্কার, এখানে অনৈতিক বাজার সৃষ্টির জন্য যে চাপ সেগুলোকে রিমুভ করে একটা ন্যায়সঙ্গত মুনাফা যেটা দিয়ে ওষুধ শিল্পের বিকাশ ক্ষতিগ্রস্ত হবে না, এই অংশটুকু রেখে এটা কিন্তু মোটামুটিভাবে সবাই একমত। আমরা কোনোভাবেই শিল্পকে গলা টিপে মারা তো কোনোভাবে একটা জাতীয় নীতির উদ্দেশ্য না, অতএব তার বিকাশের জন্য যথেষ্ট স্পেস থাকা লাগবে, কিন্তু সেই স্পেসটা এমন না যেন এই মার্কেটটা বাজারের মধ্যে অনৈতিক প্রবণতা সৃষ্টি করে এবং মানুষকে তার সাধ্যের বাইরে ওষুধের দাম চলে যায়। এই যে স্বাস্থ্য সংস্কার কমিশন শুধুমাত্র একটি খাতে এখন পর্যন্ত সুপারিশগুলো চূড়ান্ত প্রতিবেদন আসলে দেয়া হয়নি, এটি আমাদের জন্য আসলে হতাশাজনক। ওনারা 7টি সুপারিশ দেবেন বলে এখন পর্যন্ত আমরা ইনফরমালি জানতে পেরেছি। স্বাস্থ্যসেবা, সুশাসন, নেতৃত্ব, জনবল, নানান কিছু, মানে এখন পর্যন্ত যে দিতে পারলো না, এই যে দফায় দফায় সময় চেঞ্জ হচ্ছে, এত সুন্দর সুন্দর পরিকল্পনাগুলো যদি সময় না পাওয়া যায় এগুলো আসলে ভেস্তে যাবে কিনা, বা এটি আদৌ কি এত দ্রুত করা সম্ভব কিনা, বা এগুলো বাস্তবায়নে আইন বা অর্ডিন্যান্সের প্রয়োজনীয়তাও পড়বে কিনা। এখন একটা জিনিস দেখেন যে স্বাস্থ্য সংস্কার কমিশন রিপোর্ট প্রণয়নের জন্য যে প্রক্রিয়ার ভিতর দিয়ে গেছে, জি, ওনাদের আমার মনে হচ্ছে যে ওনাদের কাছে প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু ফলাফলটা না। ওনারা বিভাগে বিভাগে গিয়েছেন, আলাপ আলোচনা করেছেন, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে বলেছেন তাদের জন্য একটা গবেষণা করে দিতে হবে, গবেষণাতে নতুন কিছুই পাওয়া যায়নি। মানে সব তো জানেনই তারা যারা এখানে আছেন, তারা যারা এইখানে এসছেন তারা যদি এই জিনিসগুলো না জানেন তাহলে আসারই দরকার ছিল না। আর ওনাদের রিপোর্টের ফ্রেমওয়ার্কও তো ওনারা তৈরি করেনি, ওনারাও তো WHO বিল্ডিং ব্লক নিয়েছেন। তাহলে এই রিপোর্টটি তৈরি হতে আমার দৃষ্টিতে সর্বোচ্চ 2 সপ্তাহ লাগার কথা। জি, এ ধরনের রিপোর্ট তো অতীতে আমরা লিখেছি বা লেখা দেখেওছি। ফলে এই যে মানে এতগুলা মুশিক শেষ পর্যন্ত কি প্রসব করবে আমি তো জানি না, এবং যা প্রসব করবে অন্য ডকুমেন্ট যদি আমরা দেখি তার কোন ডকুমেন্টে এই কথাগুলো লেখা থাকবে না তাও তো জানি না। তো ফলে ওনারা কেন সময় নিচ্ছেন আমি নিশ্চিত না, এবং মাঝে মধ্যে 2-1 বরাত দিয়ে পত্রিকাওয়ালারাও আপনারা সাংবাদিকরাও কিছু স্কুপ নিউজ করার সুযোগ পাচ্ছেন। তো ফলে ওনারা কি এতেই সন্তুষ্ট? ওনারা কি মনে করছেন যে রিপোর্টটা দেওয়া হয়ে গেলে পরে এই কদর বাজারে এই কদরটা থাকবে না? আমি জানি না। আমি নিশ্চিত যে ওনারা এমন কোনো রিপোর্ট দিতে পারবেন না, এমন কোনো কিছু আবিষ্কার করবেন না যা অলরেডি আবিষ্কৃত না। কারণ স্বাস্থ্য খাতের সমস্যাটাও সবার জানা, সমাধানের প্রক্রিয়াটা নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু একাধিক মত মোটামুটি অ্যাভেলেবল। মানে বরং এটি আমাদের সময় লস হলো আর কি অনেক। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে ব্যাপারটা তো হচ্ছে তারপরে তো বাস্তবায়নের প্রসঙ্গ আছে। কমিশন রিপোর্ট দিবে, সেই রিপোর্ট মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে একটা রোড ম্যাপ তৈরি করবে, তারপর তো বাস্তবায়ন শুরু করবে। তো ওনারা রিপোর্ট দিতেই যদি এই সময় লাগান, তারপরে মন্ত্রণালয়কে কতটুকু সময় দেওয়া, তারপরে যখন মন্ত্রণালয়কে দায়ী করা হবে যে এরা কিছুই করে গেল না। স্যার মানে এটি তো আপনারাও জানেন স্যার, মানে এই জায়গাতে স্যার আপনার বক্তব্যটি জানতে চাই, মানে এটা কেন দেরি হলো, বা আপনারাও তাগাদা কেন দিচ্ছেন না, বা এটি আরও আগে পাওয়া যেত কিনা? আমরা একাধিকবার তাগাদা যদি বলেন, আমরা মুখে লিখিত তাগাদা দেওয়া হয়েছে, ওনারা দিতে পারেন না। আমি এই মাত্র পরশুদিন মানে দেশে ফিরেও প্রথম মানে এয়ারপোর্ট থেকেই আমি টেলিফোন করছি, আর একদম ফ্র্যাঙ্কলি বললাম আর কি। সো যে কোনো মানে অনেক রকম যেটা বলছেন আমি আর শক্ত ভাষায় না বলি, মানে মূল কথাটা হচ্ছে রিপোর্টটা আমরা পাইনি, এবং এটা দ্বিতীয়বারের মতন সময় পড়তো। ওনারা চেয়েছিলেন গত মাসের আসলে দেওয়ার কথা, ওনারা এক্সটেনশন চেয়েছিলেন 15 দিন, ওনাদের এক্সটেনশন দেওয়া হচ্ছিল 1 মাস, তারপরও ওনারা আবারও 15 দিন চেয়েছে, আবারও 1 মাস 15 দিন পার হয়েছে, সেটা প্রায় 2 মাস অতিরিক্ত সময় চাচ্ছেন। আমরা একটা ব্যাপার, আমরা যেটা আপনারা স্কুপ নিয়ে যেভাবে পেয়েছেন সেভাবে আমরাও ইনফর্মালি কালেক্ট করে আমরা রোডম্যাপটা তৈরি করার আমাদের যারা আমাদের মন্ত্রণালয়ের যে পরিকল্পনা
এবং অধিদপ্তরের যারা পরিকল্পনা আছে তাদের সহ আমরা একটা রোডম্যাপ ড্রাফট তৈরি করার চেষ্টা করছি, যেটা অ্যালাইন করব আমরা, এবং সেখানে প্রায়োরিটি অগ্রাধিকার আমরা কোনগুলো আগে করব, কোনগুলো মানে কিছু কাজ আমরা ভিজিবল স্যার, করব, মানে এই কিছু কাজ রিপোর্ট শুরু করে দিব। মানে সুপারিশ চূড়ান্ত হতে যত সময় লাগলো, বাস্তবায়নে কি আসলে এরকম সময় লেগে? হচ্ছে 1000 গুণ বেশি সময় লাগবে, এটা কেমন কথা? তো রিপোর্ট চূড়ান্ত বটেই। করতে ওনারা তো কেবল সুপারিশ দিবে। সেটাই, এটা সুপারিশ আসবে। এই সুপারিশ বাস্তবায়ন করতে তো আমাদের কিছু জিনিস আমরা নিজেরা করতে পারবো, কিছু জিনিস আমরা শুরু করতে পারবো, কিছু জিনিস আমরা বলে যেতে পারবো, একদম প্ল্যান ফিক্স। এবং এই কাজটা আমরা আলাদা করে নিব যে কোনগুলো আসলে আমাদের, এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি আসলে সেইগুলো আমরা শুরু করে যাব অথবা করে যাওয়ার চেষ্টা করব যেগুলোয় অনেক বেশি স্টেক হোল্ডারদের থাকার কারণে রাজনৈতিক সরকারের জন্য করাটা কঠিন হয়, সেগুলো আগে আমরা সেগুলোকে আগে আনার চেষ্টা করব। আর যেগুলো রাজনৈতিক সরকারের করা সহজ হবে, লাইক অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা, এটা আমাদের হাত দেওয়া, এটা খুব দেখতে খুব সুন্দর অ্যাট্রাকটিভ একটা ব্যাপার, এটা যে কোনো গভর্নমেন্টই করতে পারবে। স্যার, আমাদের সময় কম, আমি একটু জানতে চাই যে মেডিকেল কলেজ বন্ধ করবার ব্যাপারে, যেগুলো মানহীন এবং যেটি নিয়ে আসলে অ্যাক্রিডিটেশন পর্যন্ত আমাদের মানে বন্ধ হয়েছে বা অ্যাক্রিডিটেশন হারিয়েছে বাংলাদেশ। আবার প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আবার অন্য রকম কথাও শোনা যাচ্ছে যে কোনোটাই বন্ধ করা হবে না, এটা আজকের খবর আর কি। সব মিলে আসলে আপনারা কোন জায়গায় আছেন, এটিকে আদৌ? আমাদের অবস্থান খুব স্পষ্ট আসলে, মেডিকেল কলেজ বলেন না, শুধু চিকিৎসা শিক্ষার সকল প্রতিষ্ঠান মানসম্মত হওয়া দরকার। ডায়াগনস্টিক সেন্টার, অ্যাবসলিউটলি, প্রত্যেকটা শিক্ষা এবং সেবার প্রতিষ্ঠানগুলো, কারণ এটা মানুষের প্রাণের সঙ্গে সম্পর্কিত। অতএব মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, স্যার এতদিনে কি কিছু বন্ধ হতে পারতো না স্যার? বন্ধ হতে পারতো। আমরা স্পষ্ট, আমরা সরকারকে আসলে উদ্যোগী বা ভালো উদাহরণ তৈরি করা দরকার। তো সরকারের আমরা দেখেছি যে জেলায় জেলায় মেডিকেল কলেজ খুলতে গিয়ে সরকারের বেশ কিছু মেডিকেল কলেজ যেগুলোতে একটি ইটও বসেনি এখন পর্যন্ত, কোনোটা জমি পর্যন্ত অধিগ্রহণ হয়নি। এই অবস্থায় কলেজগুলোকে আমরা বন্ধ করার কথা উঠলে হাইওয়ে বন্ধ হয়ে যাচ্ছে। অতএব এই যে মানুষের মধ্যে আঞ্চলিকতা, অথচ ওই অঞ্চলের মানুষ কিন্তু ওই হাসপাতাল মেডিকেল কলেজে ছাত্র ভর্তি হয় না, হাতে গোনা 5 জন ছাত্রও কিন্তু পাওয়া যাবে না ওই সমস্ত জায়গার, ওই জেলার, কিন্তু ওনারা হাইওয়েটা বন্ধ করছেন। কারণ মানুষের ধারণা হচ্ছে মেডিকেল কলেজ থাকলে ওখানে বিশেষজ্ঞ ডাক্তার যাবে, প্রফেসর যাবে, এই যে একটা ধারণা, এই ধারণাটাকে আমাদের অ্যাড্রেস করা লাগবে যে আসলে ওখানে জেলা পর্যায়ে বড় হাসপাতাল, সেবা হাসপাতাল থাকবে, আসলে ওই সেবা হাসপাতালে বিশেষজ্ঞ থাকবে। মানে এখানে মেডিকেল কলেজ থাকলে ওনার নাম হতো প্রফেসর, আর যদি সেবা হাসপাতাল ওনার নাম হবে চিফ কনসালটেন্ট। মেডিকেল কলেজ হলে ওনার নাম অ্যাসোসিয়েট প্রফেসর, ওনার নাম হবে সিনিয়র কনসালটেন্ট। তাহলেই মানুষ আসলে আশ্বস্ত হবে যে আমি সেবাটা পাবো, আমার কার্ডিওলজিস্ট থাকবে, আমার এখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট থাকবে, আমার গাইনোকোলজিস্ট থাকবে, কিন্তু ওনারা এখন আশা করতেন প্রফেসর, আমরা বলি আপনি প্রফেসর ইকুইভ্যালেন্ট লোক থাকবে, কারণ এটা একটা সেবা হাসপাতাল। অতএব এই শিক্ষা এবং সেবাকে আলাদা করাটা, স্পষ্টভাবে আলাদা করাটা দরকার, এবং এটা মানুষ না রাজি হলে পরে, এই হাইওয়ে বন্ধ হলে পরে তো আমাদের জন্য বিব্রতকর। স্যার, আমি একটু জানতে চাই অনুষ্ঠানের শেষ প্রান্তে যে মানে যত সময় ক্ষেপণ হয়েছে, মানে এখন অগ্রাধিকার ভিত্তিতে আসলে কি কি করা উচিত স্বাস্থ্য বিভাগের? না, মানে প্রথম আপনার যদি অগ্রাধিকারের লক্ষ্যটা ঠিক করা যায় তাহলে কিন্তু কাজগুলো, এখন লক্ষ্যটা আমার কি, আমার যদি উদ্দেশ্য হয় যে বাংলাদেশের অধিকাংশ জনগণকে সেবার আওতায় নিয়ে আসবো এবং একটা মানসম্মত সেবার আওতায়, তাহলে আমাকে জোর দিতে হবে আপনার উপজেলা এবং তার নিচের জিনিসগুলোকে। সেক্ষেত্রে মেডিকেল কলেজ বা ডিস্ট্রিক্ট হাসপাতালে ইনভেস্টমেন্ট করে আমার লাভ নেই, বরঞ্চ আমি কি করে উপজেলাগুলো চালু করতে পারবো, উপজেলাতে ডাক্তার রাখতে পারবো, অন্য করতে হবে। ফলে অগ্রাধিকারটা খুব নিশ্চিত করে ঠিক করে নিতে হবে, তা না হলে পরে অন্ধের মতো এদিকে হাত ওদিকে। এখন মানে গল্পটা দাঁড়াচ্ছেটা কি, কমিউনিটি ক্লিনিকে সিসিপিদের তো রাজস্ব খাতে নিয়ে আসা হয়েছে, তার মানে 18 বছর ধরে আওয়ামী লীগ যে ডিজাস্টারটা করেনি, অন্তর্বর্তীকালীন সরকার এই কয় মাসেই সেই একটা চূড়ান্ত বিধ্বংসী ঘটনা ঘটিয়ে দিল বাংলাদেশ স্বাস্থ্যসেবায়। আনকোয়ালিফাইড লোককে দিয়ে আপনি, তার মানে আমরা কি দাঁড় করালাম? আমরা দাঁড় করালাম যে গ্রামের গরিব লোকের জন্য গরিব ধরনের চিকিৎসা কর্মী, আর শহরের বড় লোকের জন্য বড় ধরনের চিকিৎসা কর্মী। এইটাই কি বিপ্লবের ছিল, যে বৈষম্যটা আরও ওয়াইড করা? তো ফলে যে স্টেপগুলো আমরা নিচ্ছি, আমরা কি আগাচ্ছি না পিছাচ্ছি, সেইগুলা পরিষ্কার না। কিন্তু আমরা এই যে হাসপাতাল, যখনই স্বাস্থ্যের কথা ওঠে তখন বড় বড় হাসপাতাল তৈরি করার কথা ওঠে। বড় বড় হাসপাতাল তো স্বাস্থ্য না, এটা আমরা দেখেছি, বরঞ্চ বড় বড় হাসপাতাল স্বাস্থ্যটাকে পিছিয়ে দেয়। এবং এই যে আমি খুব ক্যাটাগরিক্যাল উদাহরণ দিয়ে বলছি, এই যে 14,500 সিএসসিপিকে রাজস্ব খাতে দিয়ে যে বিস্ফোরা তৈরি করা হলো, আগামী 30 বছরের বেশি লাগবে এই বিস্ফোরা থেকে। এরপর কয়দিন পরই তো এরা প্রমোশনের স্কোপের দাবিতে রাজপথ আন্দোলন করবে। আপনি খেয়াল করে দেখেন, সিএসসিপিরা 8-9 মাস ধরে বেতন পায়নি, একবারও কিন্তু আন্দোলনে যায়নি। কেন আন্দোলনে যায়নি?
তার কারণ তারা কারা তারা নিজেরাই জানে। এই সরকার যেভাবে হোক না কেন তাদেরকে আরো আদর আপ্যায়ন করলো, কিন্তু এই সময় কিন্তু এই ঝামেলাটা থেকে বেরিয়ে আসার একটা সুবর্ণ সুযোগ ছিল, আমরা সেটা নিলাম না। ফলে আমরা হেলথ সেক্টরে যেটা হচ্ছে যে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ না করার কারণে আমরা কিন্তু পাকের ভিতরেই ঘুরছি, এবং এই পাক থেকে বেরোনোর কোনো রাস্তা আমি দেখছি। স্যার একবারে শেষ প্রান্তে স্যারের কাছে আমি 2 মিনিট সময় পাবো স্যার, যে এই যে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে 24-এর যে আমাদের স্পিরিট ছিল, সেই জায়গা থেকে কত দূর এগুতে পারলেন, সফলতার কত দূর হলো, বা এখন আসলে আর কি করা উচিত? প্রথমে একটা জিনিস স্পষ্ট হওয়া দরকার, সেটা হচ্ছে যে কোনোভাবেই এই বর্তমান সরকার আসলে গ্রামাঞ্চলের জন্য একরকম চিকিৎসা কথাটা প্রথমে হবে আলাদা হতে হবে। স্বাস্থ্য মানে কি, চিকিৎসা মানে কি, আমি কোনো ক্লাস নিচ্ছি না, কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট আলাদা হয়ে যাওয়া দরকার। স্বাস্থ্য খাতে বাংলাদেশে যে অনেক অর্জন আছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা কিউরেটিভ কেয়ারে বাংলাদেশের অনেক লিমিটেশন আছে, যেগুলোকে আসলে অ্যাড্রেস করা দরকার, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা আছে। কিন্তু প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ যেটা বলছেন সিএসসিপি, হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে ঘিরে যদি একটা প্রাইমারি কেয়ারে ফিল্ড ফোর্স, যেটা আর কি ফিল্ড ফোর্সটা আমাদের জন্য এটাকে সিনক্রোনাইজ না, এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড। এখন ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্টকে পাঠায়, হেলথকে পাঠায়, সিএসসিপি আবার একটা নতুন ক্যাটাগরি ঢুকলোই মাত্র। অতএব এগুলোকে ইন্টিগ্রেট করে আসলে প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ কেয়ারটা চলা দরকার। আর কিউরেটিভ কেয়ার যেটা রিয়েলি ডাক্তারের নেতৃত্বে হবে, এই জায়গাটা অবশ্যই কোনো রকম ডিসক্রিমিনেশন থাকা উচিত না। এবং আমরা বারবার বলছি যে এটা রেফারেল সিস্টেমের আওতায় থাকবে, এবং এখন থেকে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হবে, একদম পরিষ্কার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হবে প্রাইমারি পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এর প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানকে টাচ না করে কেউ আসলে কোনো সেকেন্ডারি টার্সিয়ারি লেভেল আসে। সেটির কাজ কত দূর হয়েছে স্যার? আমরা ইতিমধ্যে এগুলো সবগুলো কাঠামো তৈরি হয়েছে। আমরা রেফারেল সিস্টেম তো আমরা অলরেডি এটা ইন প্লেস আছে, কিন্তু এটা ডিজিটালাইজেশন ছাড়া এটাকে ফাংশনাল করা যায় না। কথাটা মেইন অসুবিধাটা হচ্ছে যে একটা লেভেলে ডিজিটালাইজেশন ছাড়া এটাকে ফাংশনাল করা যায় না। সেকেন্ডলি এটা একটা কালচারাল ইস্যু হয়ে আছে। ধনী মানুষ, আপনি গাড়ি চালানোর সময় আপনি গুলশানে বাড়ি হলেও আপনি যদি লালবাগ অ্যাক্সিডেন্টে লালবাগ থানায় যান, কিন্তু আপনি রোগী দেখানোর সময় আপনি বলেন যে আমার ডিসক্রিপশন, আমি যাকে খুশি তাকে দেখাবো। সেই যে কালচারাল জায়গা থেকে আমাদেরকে আসলে অ্যাড্রেস করতে হচ্ছে। রেফারেল সিস্টেম থাকলে পরে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হয়ে যাবে, সেটা গ্রামের জন্য হোক শহরের জন্য হোক, কোনো রকমের ডিফারেন্ট কোয়ালিফিকেশনের না, একই কোয়ালিফিকেশনের লোক গ্রাম এবং শহরে প্রাইমারি পয়েন্ট অফ কন্ট্যাক্ট হবেন, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হবেন, এবং বাকি যে হেলথ স্টাফ আছে এরা সব ফিল্ড স্টাফ, যারা নাকি প্রিভেন্টিভ এবং প্রমোটিভ কাজে কাজ করবে, তারা কোনো রকম চিকিৎসা সেবা দিবে না আসলে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রতিশ্রুতির কথা শুনেছি, স্বাস্থ্য সংস্কার কমিশন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের রিপোর্টটি পেশ করবেন, এবং যেই সংকটগুলো এখনও রয়েছে সেই সংকট উত্তরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। আমরা চাই যে 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা সব খাতে যেমন আমূল পরিবর্তন বা বদলে যাবার অঙ্গীকার করেছি বা প্রতিশ্রুতি দিয়েছি বা যেভাবে বলি না কেন, সেটি আমাদের হাত ধরেই এটি হবে, এবং বাংলাদেশ সার্বজনীন স্বাস্থ্যসেবার দিকেই এগিয়ে যাবে, বা মানুষ সন্তুষ্ট যেন হয় সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।